নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব অন্নদা শঙ্কর রায়ের লেখা গল্প পথ গেছে হারিয়ে। চন্দ্রকিরণের সঙ্গে আমার আলাপ ছিল না। আলাপ হলো হঠাৎ একদিন এক সাহিত্যের আসরে। বলল, আমি তো সাহিত্যিক নই, কি বলে নিজের পরিচয় দেব? আমি তাকে অভয় দিয়ে বললুম, আমিও সাহিত্যিক নাকি? জীবনের ডাক শুনলে যে কোনো দিন সাহিত্যের পাঠ তুলে দিতে পারি। তাহলে? চন্দ্রকিরণ আশ্বস্ত হয়ে বলল, আপনার সঙ্গে আমার বনবে ভালো। সত্যি বলতে কি, আপনাকেই আমি খুঁজছিলুম। আসর থেকে লুকিয়ে এক সময় বেরিয়ে পড়লাম আমরা দুজনে। ছেলেবেলায় যেমন ক্লাস থেকে পালিয়েছি। রাস্তায় রাস্তায় ঘুরে, ফুটপাতে দাঁড়িয়ে চা খেয়ে চানাচুর চিবোতে চিবোতে আমরা পরস্পরের যে পরিচয় দিলুম ও নিলুম, তা নিত্যকালের কিশোর বয়সীর। অথচ তখন আমাদের বয়স ৩০-এর কোটায়। কলকাতায় কেউ কাউকে চেনে না বলেই রক্ষে। মফস্বল হলে ঢিঢি পড়ে যেত। এই জন্যেই আমি বললুম, কলকাতা আমার এত ভালো লাগে। এখানে আমি নামহীন, পরিচয়হীন, অজ্ঞাত, অখ্যাত মুসাফির। আমি অ্যানোনমাস। সেইখানেই চন্দ্রকিরণ বললেন, আমার দুঃখ, কলকাতা শহরে আমি আর অ্যানোনমাস নই। এবার বেরিয়ে পড়তে চাই আত্মপরিচয় গোপন করে ছদ্মবেশে, কলকাতার বাইরে, ভারতের বাইরে। কোনখানে? আপাতত ইউরোপে। কেন, আগে কখনো যাননি? কতবার গেছি পক্ষীরাজের পিঠে সওয়ার হয়ে। তারপর করুণ হেসে বলল, মায়ের একমাত্র পুত্র, স্ত্রীর অঞ্চলের নিধি। আমি দুঃখিত হয়ে বললুম, তাহলে আপনার মনে একটা আফসোস থেকে গেছে, কি বলুন? শুধু কি আফসোস, আকুলতাও। ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি। মোর ডানা নাই, আমি আছি এক ঠাঁই, সে কথা যে যাই পসরি। আর ভালো লাগে না এমন করে বেঁচে থাকতে। বেঁচে থাকা নয়, সে তো বাঁচা। আমি বাঁচতে চাই। আমাদের কথাবার্তা ক্রমেই গভীর থেকে গভীরতর পর্যায়ে ধরে চলল। আমরা ভুলে গেলুম যে আমাদের আলাপ মাত্র একদিনের। চন্দ্রকিরণরা কলকাতার বনেদি বংশ, পুরুষানুক্রমে সলিসিটার। বিত্তের অভাব কাকে বলে জানে না। বিত্তের সঙ্গে যোগ হয়েছে বিদ্যা, বিদ্যার সঙ্গে রূপ। চন্দ্রকিরণ যেমন বিদ্বান, তার স্ত্রী তেমন রূপবতী। বিয়ে হয়েছে অনেকদিন, কিন্তু সন্তান হয়নি। স্ত্রী এখন ধর্মে কর্মে মন দিয়েছেন। চন্দ্রকিরণ কোনো দিকে মন দিতে পারছেন না, মন লাগছে না। কোথাও চলে যেতে চায় কিছুদিনের জন্য, তারও উপায় নেই। কড়া পাহারা, চোখের জল, প্রায় প্রবেশন, দুঃখের উপর দুঃখ। কারোর সঙ্গে মন খুলে মিশতে পারে না। সর্বদা একটা ব্যবধান বজায় রাখতে হয়, নইলে বংশের মানহানি, প্রফেশনের মানহানি। সম্ভ্রান্ত ভদ্রলোক হয়ে জন্মেছে বলে তাকে সারা জীবন সম্ভ্রান্ত ভদ্রলোকের ভূমিকায় অভিনয় করে যেতে হবে। পাইস হোটেলে আসনপিড়ি হয়ে বসে পচা মাছের ঝোল মাছিদের সঙ্গে ভাগাভাগি করে খেতে পাবে না। মেসের কেরানিদের সঙ্গে চৌবাচ্চার জলে খালি গায়ে স্নান করতে পারবে না। বস্তির লোকের সঙ্গে রাত জেগে পাড়ার লোককে জাগিয়ে পোকরাজ বাজিয়ে গান জুড়তে পারবে না। সিগারেট খেতে আপত্তি নেই, কিন্তু বিড়ি খেলে জাত যাবে। মদ খেতে পারো, কিন্তু খবরদার তাড়ি কিংবা ধেনো খেও না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত কত কি করতে সাজ যায়, কিন্তু জুতো বুরুশ করতে বসলে বেয়ারা ছুটে আসে। হা হা, এ কি করছেন?
এ কি আপনার কাজ? ঝাঁটা হাতে করলে জমাদার তেড়ে আসে। কি করছেন? কি যে ছোট লোকের কাজ। ইচ্ছে করে রিক্সা টানতে। রিক্সাওয়ালাকে বকশিস দিয়ে টেনেও ছিল একদিন। অমনি পাড়াশুদ্ধ লোক ভেঙে পড়ল দৃশ্য দেখতে। কোচম্যানকে বলে কয়ে পিটন চালাতে গিয়ে দেখে এক ভিখারি চাপা পড়ে আছে। অমন করে সবাই মিলে যদি বাধা দেয় তাহলে চন্দ্রকিরণের কোনো কাজই করা হয় না, এক অর্থোপার্জন ছাড়া। চন্দ্রকিরণ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হায়, একবার যদি বেরিয়ে পড়তে পারতুম। তাহলে? আমি কৌতূহল প্রকাশ করলুম। তাহলে তাহলে মরা গাঙে বান ডাকত। সমুদ্রের হাওয়া আমাকে দুদিনেই চাঙ্গা করে তুলত। আহা, কি যে ভালো লাগতো জাহাজে চড়ে দুলতে। আমি হেসে বললুম, তারপরে যখন সি সিকনেস হতো তখন কিন্তু ভালো লাগতো না। লাগতো সব কিছু ভালো লাগতো। সি সিকনেস, 5-7 দিন বিছানায় শুয়ে থাকা, তারপরে যেন নতুন জীবন ফিরে পাওয়া, নতুন চোখে দেখা, নতুন পায়ে হাঁটা, চলি পা পা। আমি শুনতে লাগলুম। বলতে লাগলো চন্দ্রকিরণ, ইংল্যান্ডে পৌঁছে আমি ভিড়ের মধ্যে হারিয়ে যেতুম। কেউ আমার খোঁজ পেত না, বাড়িতে জানত না। মজুরদের সঙ্গে রাস্তা মেরামত করতুম, আর তেষ্টা পেলে পাবে ঢুকে সস্তা বিয়ার খেতুম, আর খিদে পেলে খেতুম মাছ আর আলু ভাজা। থাকতুম কোনো বস্তিতে। এই আরব্য উপন্যাসের গল্প শুনতে মন্দ লাগছিল না। শুনছিলুম আর মিলিয়ে দেখছিলুম চন্দ্রকিরণের প্রকৃতির সঙ্গে এর কোনো সঙ্গতি আছে কিনা। তবে মাসের মধ্যে 2-3 দিন সাজ বদল করে রিসর্টে গিয়ে উঠতুম, নইলে আবার সেই খাড়া বড়ি থোর খেতে খেতে অরুচি ধরে যেত। আবার সেই একঘেয়ে জীবন, যার জন্য দেশ ছেড়ে পালানো। তা বলে এক লম্ফে বস্তি থেকে রিসর্ট, মাঝখানের ধাপগুলো কি দোষ করল? আমি জানতে আগ্রহ বোধ করলুম। না, আর ওসব ভালো লাগতো না। ওসব দেশে থাকতে যথেষ্ট হয়েছে। সত্যিকারের নতুন কিছু চাই বলেই তো বিদেশ বিভুঁয়ে ঘুরে বেড়ানো। এরপরে চন্দ্রকিরণ পারল প্যারিসের কথা। সেখানে সে শিল্পীদের সঙ্গে জুটে বোহেমিয়ান হবে। কাফে আর বুলভার্ড, স্টুডিও আর সালোন, সাজ পোশাক বহুরূপীর মতো। যে দেখবে সে বলবে, হ্যাঁ, আর্টিস্ট বটে। সার্কাসের বাইরে এমনটি আর দেখা যায় না। ছাতা পরে জল পড়ছে, ছাতা মাথায় দিয়ে ছবি আঁকা হচ্ছে। এই তো জীবন। কিন্তু এখানেও সেই থোড় বড়ি খাড়া। সেই জন্যই মুখ বদলানোর জন্য যেতে হয় দক্ষিণ ফ্রান্সে। মন্টি কার্লো, নিস, মোনাকো, কাসিনোতে জুয়া খেলার ধুম। আর যে যা থাকে কপালে, একেই বলে জীবন। সেদিন কথা বলতে বলতে কখন এক সময় সে আমাকে ও আমি তাকে তুমি বলতে আরম্ভ করেছিলুম। বললুম, চন্দ্রকিরণ, একবার বেরিয়ে না পড়লে তোমার দিবাস্বপ্ন ভাঙবে না। বেরিয়ে পড়লে দেখবে স্বপ্নে বাস্তবে অনেক তফাৎ। তুমি বেরিয়ে পড়ো। বেরিয়ে পড়তে দিচ্ছে কে? বুদ্ধদেবের যশোধরা ঘুমিয়ে পড়েছিলেন বলে তিনি বেরিয়ে পড়তে পেরেছিলেন। আমার যশোধরা রাতভর এক চোখে ঘুমোয়, তার মানে পাহারা দেয়। চন্দ্রকিরণ ক্ষোভের সঙ্গে বলল, যশোধরাকেও নিয়ে যাও না কেন? আজকাল কত লোক স্ত্রীকে বিলেতে নিয়ে যায়। তোমার তো অর্থের অভাব নেই। ওকে নিয়ে যাবার কথা বলছো? তাহলে সব মাটি হবে। আমি কোনো মতে আত্মগোপন করতে পারি, কিন্তু ওকে গোপন করব কোথায়? আমার সঙ্গে একটা সুটকেস থাকলেই যথেষ্ট। ওর সঙ্গে লটবহর থাকবে অজস্র। আমার চাকরের দরকার নেই। ওর ঝি চাকর না থাকলে চলে না। ভাবতেই পারা যায় না যে ওর সামনে আমি রাস্তা খুঁজছি।
পাবে দাঁড়িয়ে বিয়ার খাচ্ছি। না না, ও যদি যেতে চায় তাহলে আমি যেতে চাইনি। চন্দ্রকিরণ ও স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবে না, ও স্ত্রীও ওকে একলা যেতে দেবে না। এই সমস্যার সমাধান আমার জানা ছিল না। আমি চুপ করলুম। স্ত্রীর বোঝা বহন করার চেয়ে গন্ধমাদন বহন করা সোজা। কলকাতা থেকে দার্জিলিং যেতেই হিমশিম খাই। বিলেতে যেতে হলে মারা যাব। চন্দ্রকিরণ আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর সে লক্ষ্য করল যে আমি মৌন রয়েছি। বলল, এখন বুঝতে পারলে তো কেন তোমাকে খুঁজছিলুম? এবার পথ নির্দেশ করো। পথ কোথায় যে পথ নির্দেশ করব? বললুম, দাঁড়াও ভাবি। কিন্তু ভেবে কোনো কুল কিনারা পেলুম না। পুনর্দর্শনের দিন ফেললুম, কিন্তু তার আগেই আমাকে কলকাতা ছাড়তে হলো। এই ঘটনার বছর কয়েক পর আবার তার সঙ্গে দেখা, মহাযুদ্ধের মাঝখানে। তার আর আমার দুজনেরই কেশে পাক ধরেছে, তারই বেশি। সাহিত্যের আসরে নয়, লঙ্গরখানায়। চন্দ্রকিরণ পুণ্য সঞ্চয় করছিল মন্বন্তরের সময় হতভাগ্যদের তরলান্ন খাইয়ে। পিয়ে বললে আরও ঠিক হতো। আমি কলকাতা এসেছি শুনে লোক পাঠিয়ে দিয়ে ধরে নিয়ে গেল এক লাইন সুপারিশ সংগ্রহ করতে, যাতে যথেষ্ট চাল পায়। খুব ফাঁকি দিলে সেবার, চন্দ্রকিরণ বলল। যাক, খবর কি তোমার? সব ভালো তো? আমি বললুম, বেঁচে আছি তা তো দেখতেই পাচ্ছ, কিন্তু বেঁচে থাকা নয় সে তো বাঁচা। সে পূর্বের মতো আক্ষেপ জানালো। কঙ্কালসার নরনারীর সঙ্গে তার ঘৃত পুষ্ট বুবুখানির তুলনা করে মনে হলো না যে সে জীবন মৃত, বরং এই কয় বছরে আরো মোটা হয়েছে। কেন, বাঁচার কমতি কোথায়? আমি প্রশ্ন করলুম। সেই একঘেয়ে জীবনযাত্রা, সে ঠোঁট উল্টিয়ে বলল, তেমনি বিরস উদাস স্বরে। আর ভালো লাগে না তার জেদ টানতে। এবার বেরিয়ে পড়তে চাই এক বস্ত্রে, একখানা কম্বল সম্বল করে। সাধুদের সঙ্গে মিলে কেদারবদ্রী যাব, সেখান থেকে কৈলাস মানস সরোবর। বৌদি যেতে দেবেন তো? বৌদি যেতে দেবেন? খেপেছ? তাহলে কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব? চন্দ্রকিরণ প্রতিধ্বনি করল। আমিও সেই কথাই বলি। এক কাজ করলে হয় না? বৌদিকেও নিয়ে গেলে দোষ কি? তাহলে গিয়ে কোনো সুখ নেই। তাহলে কি আমি ধুনো জ্বালিয়ে অঙ্গম করতে পারবো? চন্দ্রকিরণ তার মনের কথা খুলে বলল। তোমার হঠাৎ এ খেয়াল হলো কেন? আমি জানতে চাইলুম। খেয়াল নয়, জীবনের দ্বারে দ্বারে করাঘাত করে ফেরা। চন্দ্রকিরণ রহস্যমগ্ন হয়ে বলল, কে জানে কখন কোন দরজা খুলে যাবে, প্রবেশ পথ পেয়ে যাব। আমি বললুম, ভালো, কিন্তু বৌদিকেও সঙ্গে নিয়ে যেও। চন্দ্রকিরণ আমার 2 হাত ধরে ঝাঁকনি দিয়ে বলল, তুমি কি মনে করো আমি ও কথা ভাবিনি? ভেবে দেখেছি, তা হবার নয়। ও যদি আমার সঙ্গে যায়, ওকে গোপন করতেই পারবো না, কাজে আত্মগোপন করতে পারবো না। আর তাই যদি না পারলুম, তবে আর 10 জনের মতো তীর্থযাত্রা করলেই হয়। জীবনের দ্বারে দ্বারে করাঘাত করা দুরাশা। যদি আত্মগোপন করতে না পারি। কথাটা বুঝতে আমার অনেকক্ষণ লাগলো। জিজ্ঞাসা করলুম, আচ্ছা, আত্মগোপন করার জন্য তোমার এত ব্যগ্রতা কেন? তুমি কি খুনটুন করেছ, না আর কোনো শোচনীয় অপরাধ? অপরাধ? চন্দ্রকিরণ কাতর কণ্ঠে বলল, অপরাধ কি একটা না একবার? এই যে এতগুলো মহাপ্রাণী খেতে না পেয়ে কলকাতার ফুটপাতে পড়ে মারা যাচ্ছে, এরা তো সাধারণ ভিখারি নয়, এরা খেটে খাওয়া মানুষ। এদের মুখের গ্রাস আমরা বেশি দাম দিয়ে কিনে এনেছি।
আমরা মানে আমার মেজো মামা ও তার কোম্পানি। ঘরের উপর বিধাতার অভিশাপ পড়বে, সেই ভয়ে আমি লঙ্গরখানা খুলেছি। আমার মামাতো ভাই প্রদ্যুৎ মতো দিন দিন শুকিয়ে যাচ্ছে। কেউ বলতে পারে না কি তার অসুখ, নিজে বলতে চায় না, বোবার মতো বসে থাকে। দেখে কষ্ট হয়। লক্ষ্য করলুম চন্দ্রকিরণের চোখ ছলছল করছে। আর তোমার মামা? মামা দিনের বেলা অর্থ অর্জন করেন, রাতের বেলা ধর্ম অর্জন। রোজ কালীঘাটে যান, ফিরতে 10টা-11টা বাজে। মামি বলেন, কার জন্য এত টাকা করছো? ভোগ করবে কে? ছেলেটা তো চিকিৎসার বাইরে। আমি এ প্রসঙ্গে আর বাড়াতে দিতে রাজি ছিলাম না। মোড় ঘুরিয়ে দিলুম। বললুম, তাহলে আত্মগোপন করে সাধুদের সঙ্গে সাধু সাজতে যাও। বেশ বেশ। ভেগ নেব না, সংসার ত্যাগ করব না। চন্দ্রকিরণ বুঝিয়ে বলল, কিন্তু কিছুকালের জন্য বাঁচব। এখন এরা আমাকে বাঁচতে দিলে হয়। এরা মানে জীবন সঙ্গিনী, গৌরবে বহু বচন। জীবন সঙ্গিনী যিনি, তিনি তাকে বাঁচতে দিলে হয়। শুনে আমি হাসবো না কাঁদব? রসিকতা করবার মতো বিষয় বটে, কিন্তু স্থান কাল পাত্র রসিকতার অনুকূল নয়। তা বলে চোখের জল ফেলবো কেন? বললুম, আচ্ছা, বৌদির অনুমতি নিয়ে বেরিয়ে পড়ো। জগৎটা যা ভেবেছ তা নয়। 2 দিন পরে আপনিই ফিরে আসবে। মানস সরোবর পর্যন্ত যেতে হবে না। মানস সরোবর দূরের কথা, মোগলসরাই পর্যন্ত গিয়ে ফিরতি ট্রেন ধরব। তার জো নেই। হয় ওকে সঙ্গে নিতে হবে, নয় নিতে হবে 1 পাল চাকর বাকর। একলা যাওয়া চলবে না। আর একলাই যদি না গেলুম, তবে গিয়ে সুখ কোথায়? চন্দ্রকিরণ তার প্রাণের ব্যথা জানালো। বেচারা, তার জন্য কি বা করতে পারি? সহানুভূতিসূচক 2-4 কথা বলে বিদায় চাইলুম। সে বলল, পথ নির্দেশ করলে না যে? চন্দ্রকিরণের সঙ্গে সেদিন দেখা হলো পার্ক স্ট্রিটের একটা বিলেতি বইয়ের দোকানে। 1 রাশ ভ্রমণ কাহিনী কিনেছে, আরও কয়েকখানা পাতা উল্টাচ্ছে। বয়স 45 কি 46, কিন্তু দেখলে মনে হয় 55 কি 56। মাথার চুল যে কগাছি আছে, কানের আড়ালে আত্মগোপন করেছে। ভুঁড়ি কিন্তু আত্মগোপনের আশা ছেড়ে দিয়েছে। চেহারা, চালচলন ও পোশাক পরিচ্ছদ থেকে মালুম হয় একজন সম্ভ্রান্ত ভদ্রলোক বটে, একজন বর্ধিষ্ণু নাগরিক। কুশল বিনিময়ের পর জিজ্ঞাসা করলুম, এখনো বাতিক গেল না? বাতিক? সে বিস্মিত হয়ে বলল, বাতিক কাকে বলছো? ও যে আমার প্রাণ। ও যদি যেত, প্রাণ থাকতো ভাবছ? জানতে চাইলুম ইতিমধ্যে কোথাও বেড়াতে গেছে কি না। বলল, হ্যাঁ, এইবার বেরিয়ে পড়ব। আর ভালো লাগে না এমন করে বেঁচে থাকতে। খাবার সুখ ছিল, তাও ঘুচে গেল কন্ট্রোলের জ্বালায়। শুনছি মিউনিসিপ্যাল রেড বাড়াবে। বাড়ুক, আমি ততদিনে কালাপানি পার। এবার কোন দেশে চললে? দেশ? সে সন্ত্রস্ত হয়ে বলল, না না, দেশ দেখে সুখ নেই। সব দেশই কন্ট্রোল, সব দেশেই ট্যাক্স। এবার যাচ্ছি কার্গো বোটে, বন্দর থেকে বন্দরে। কলকাতা থেকে আফ্রিকা ঘুরে 100 বছর আগে যেমন করে লন্ডনে যেত, তেমনি করে যাব লন্ডনে, আমস্টারডামে, কোপেনহেগেনে, স্টকহোলমে, সম্ভব হলে লিনিনগ্রাডে। তারপরে পিছু হটতে হটতে হামবুর্গ, ব্রিটেন হয়ে নিউ ইয়র্ক। তারপর দক্ষিণ আমেরিকা পরিক্রমা করে সান ফ্রান্সিসকো, সেখান থেকে টোকিও, সাংহাই, হংকং, অবশেষে সিঙ্গাপুর, রেঙ্গুন, চট্টগ্রাম হয়ে কলকাতা। আমি তারিফ করে বললুম, চমৎকার। সে খুশি হয়ে আমার হাতে হাত রেখে বলল, চমৎকার কিনা তুমিই বলো।
তুমি ছাড়া আর কেউ আমাকে চিনল না, কেউ আমাকে বুঝল না। যে শোনে সেই বলে পাগল না খ্যাপা। বাড়িতে তো অনশন, ধর্মঘট। এবার বলছে না যে আমাকেও সঙ্গে নিয়ে চলো, এবার বলছে তোমাকেও যেতে দেব না। কি অন্যায় দেখো দেখি। আমি এখন বুঝতে পেরেছি কোনখানে ওর দুর্বলতা, সেজন্য আমিও চাপ দিচ্ছি। বলছি চলো একসঙ্গে বেরিয়ে পড়া যাক, তুমি আর আমি এক নৌকায়। আমি উপভোগ করছিলাম তার অবস্থানটা। বললুম, সাব্বাস। সে হঠাৎ গম্ভীর হয়ে বলল, সাবধান। আমি এদিক ওদিক তাকালুম, কিন্তু বুঝতে পারলুম না কিসের থেকে সাবধান। সে আমার কানের কাছে মুখ এনে বলল, ঘরে পাহারা, বাইরে পাহারা। ঘরে কে পাহারা দেয় তা তো জানো, বাইরে পাহারা প্রাইভেট ডিটেকটিভ। আমি অবাক হলুম, এ কি কখনো সম্ভব? জীবনে সুখ নেই ভাই। আপিসে আদালতে যাব, সেখানেও টিকটিকি। বইয়ের দোকানে আসবো, এখানেও টিকটিকি। জাহাজ ঘাটে আমাকে যেতে দিচ্ছে কে? দূর থেকে তার বাঁশি শুনি, কাছে যেতে পারি নে। আমার দশা তোমার বৈষ্ণব কবিতার শ্রীরাধার মতো। বেচারা চন্দ্রকিরণ, তার চোখ দেখলে মায়া হয়। এত বড় মানুষটা একটা ছোট্ট শিশুর মতো অসহায়, শিশুর মতো সরল, অথচ ঘুঘু সলিসিটার, টাকার পাহাড়। চলে আসছিলাম। চন্দ্রকিরণ আমার পথ রোধ করে দাঁড়ালো। বলল, এবারে তোমাকে আমি ছেড়ে দেব না। পথ নির্দেশ করো, তারপর যাবে। পথ কোথায় যে পথ নির্দেশ করব? পথ গেছে হারিয়ে। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন অন্নদাশঙ্কর রায়ের লেখা গল্প পথ গেছে হারিয়ে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।